আসসালামু আলাইকুম, আমি জিয়াল হাসান, সাবস্ক্রাইব ক্যানাডা থেকে। তো এই ভিডিওটা করতেছি হচ্ছে কারণ আজকে আমি একটা পোস্ট দেখলাম, একটা গ্রুপে ঘুরতেছিলাম, সেখানে তো পোস্টটা দেখে মনে হলো যে এটার উপর একটা ভিডিও বানানো যায়, কারণ এই পোস্টটা ইম্পর্টেন্ট। এটা অনেক অনেক বাংলাদেশির একটা খুব বলা যায় যে এটা একটা বড় প্রশ্ন। তো পোস্টটা আমি পড়ে শোনাচ্ছি এবং এটা আমি স্ক্রিনও দিচ্ছি। তো আমি ফ্রান্সে রিফিউজি স্ট্যাটাস পেয়েছি। আমি চাচ্ছিলাম কানাডা মুভ করতে। আমার ফ্রেঞ্চ লেভেল B2, ইংলিশ লেভেল জানি না, বাট ইউকেতে আমি একটা হোটেলে ডিউটি ম্যানেজার ছিলাম। আমি কিভাবে আসলে আমার জন্য সহজ হবে একটু জানাবেন প্লিজ, কেউ মজা করবেন না, ইত্যাদি ইত্যাদি, যা হোক গেল। তো এই ভাই তিনি ইউকেতে ছিলেন, তারপর সেখান থেকে উনি ফ্রান্সে গেলেন, ফ্রান্সে যায় অ্যাসাইলাম ক্লেম করলেন, তারপর রিফিউজি স্ট্যাটাস উনি পাইলেন এবং ওনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল আছে। যদি ওনার ইউকেতে থাকা অবস্থায় এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিলটা থাকতো, মানে এমন যদি না হয় যে সে ফ্রান্সে যায়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখছে, তার ইউকেতে থাকা অবস্থায় সে ফ্রেঞ্চ ভালো জানতো, যার মানে যেহেতু সে ইউকেতে তার একটা স্ট্যাটাস ছিল, হয়তো বা ওয়ার্ক পারমিট বা কোনো একটা স্ট্যাটাস ছিল, তাহলে আমি বলবো যে উনি বিশাল বড় ভুল করে ফেলছেন, ওনার জন্য বিশাল সুযোগ ছিল। অর্থাৎ কানাডায় এই মুহূর্তে কারো যদি ফ্রেঞ্চের স্কিল থাকে এবং তার যদি মোটামুটি ভালো স্কোর B1 B2 লেভেলে যদি তার স্কিল হয়, তার জন্য কানাডা অনেক সহজ, চিন্তার বাইরে সহজ। কানাডা এখন ধুমায় ফ্রেঞ্চ স্পিকার নিচ্ছে। তো এই ভাই ইউকে থেকে সরাসরি কানাডাতে অ্যাপ্লাই করলেই তার হয়ে যেত এক্সপ্রেস এন্ট্রির থ্রুতে, একেবারে 6 মাসের মধ্যে চলে আসতো। কিন্তু এক্সপ্রেস এন্ট্রির থ্রুতে আপনার রিফিউজিরা অ্যাপ্লাই করতে পারে না, এটাই হচ্ছে একটা বড় সমস্যা। সে এখন ফ্রান্সে যায়, সে এখন রিফিউজি স্ট্যাটাস যেহেতু ফ্রান্সে পায়ে গেছে, সে আর এখন এক্সপ্রেস এন্ট্রির থ্রুতে কানাডাতে আসতে পারবে না, সিম্পল হিসাব, অ্যাপ্লাই করতে পারবে না। এমনকি যেই ব্যক্তি কানাডার মধ্যে আছে এবং কানাডার মধ্যে থাকা অবস্থা, ধরেন কেউ কানাডাতে চলে আসছে আর সে কানাডায় রিফিউজি স্ট্যাটাস ক্লেম করছে, মানে অ্যাসাইলাম ক্লেম করছে, সে অ্যাসাইলাম কেসও পাইছে, মানে তার কেস ওরা অ্যাকসেপ্ট করছে আর কি, তার কেস চলতেছে। এর মধ্যে তার মনে হলো যে না, কানাডা এক্সপ্রেস এন্ট্রি তো ভালো, আমি তো এক্সপ্রেস এন্ট্রি কোয়ালিফাই করতাম, আমার তো ভালো পয়েন্ট হয়, আমি খালি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করি, তাহলেও সে পারবে না। তো রিফিউজিরে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারে না। তাহলে সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন এটা হইতে পারে যে ভিজিটার ভিসা নিয়ে কানাডা আসলো। যার যদি কানাডাতে এখানে আসলে সে বলে না যে PR পাইতে চায় নাকি, জাস্ট লেখছে যে সে কানাডা আসতে চায়, তো ভিজিটার ভিসা একটা আসার ওয়ে হইতে পারে। সে ভিজিটার ভিসা বা স্টুডেন্ট ভিসা এগুলোতে কি সে অ্যাপ্লাই করতে পারবে নাকি? অ্যাপ্লাই আমার ধারণা সে করতে পারবে, স্টুডেন্ট ভিসা, ভিজিটার ভিসা এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, বাট ভিসা পাওয়ার চান্স তার জন্য অনেকই কঠিন হবে। কানাডা এমনি বাংলাদেশিদের ভিসা দেয় না, সেখানে একজন সে ইউকে যায়, সেখানে রেফিউজি স্ট্যাটাস ক্লেম করছে, অ্যাসাইলাম ক্লেম করছে, সে এখন কানাডাতে অ্যাপ্লাই করছে, সে আসলে কানাডাতে আসলে যে আবার এখানে অ্যাসাইলাম মারবে না তার গ্যারান্টি কি? তাই তার ভিসা পাওয়ার চান্স হয়তো বা খুবই কম হবে। তাই এভাবে করে আসলে দেখার কোনো মানে হয় না। এখন তাহলে কথা হচ্ছে, তাহলে কি কোনো উপায় নাই তার আসার? উপায় আছে এবং সেটা PR হিসাবেই আসতে পারে, এটারও চান্স আছে, সরাসরি PR হিসাবেই সে আসতে পারে। এখন তাহলে কি ব্যাপার যে PR হিসেবে সে কীভাবে আসবে? এইটার জন্য আলাদা প্রোগ্রামই আছে, মানে একটা কোনো কান্ট্রিতে কেউ একজন রিফিউজি হিসাবে আসে, তো সে কানাডাতে আসতে চায়, তো তার জন্য আলাদা প্রোগ্রামই আছে। এই প্রোগ্রামটা কি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা আসলে খুব বেশি মানুষ হয়তোবা এখন ডিসকাস করে নাই, দেখায় নাই, কারণ এটা খুব বেশি মানুষ যে কানাডায় আসে তা না, কিন্তু এরকম একটা প্রোগ্রাম আসলেই আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার সামনে এই প্রোগ্রামটা আমার ল্যাপটপে খোলা আছে, মানে এটা ওয়েবসাইট। আমি আগে বলে নিচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি খুব বেসিক একটা পথ দেখাচ্ছি, এটা আসলে অনেক বড় প্রোগ্রাম, এটার মধ্যে অনেকগুলো স্ট্রিম আছে। আমি খুব বেসিক একটা ধারণা দিচ্ছি, আমি প্রোগ্রামটার নাম বলে দিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে মূল কথা, আপনাদের যদি গবেষণা করতে হয়, এখানে এভাবে আসতে হয়, নিজেরা যাচাই বাছাই করে নিজেরা পড়ে দেখে নিয়ে অ্যাপ্লাই করবেন, সিম্পল হিসাব। আমি খালি জাস্ট একটা পথ দেখাচ্ছি, মানে একটা জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি আর কি। ওই যে একটা রাস্তা আছে, আপনি ওই রাস্তাটা দিয়ে হাঁটতে পারেন, কিন্তু এই রাস্তার ডিটেল কি, রাস্তায় কয়টা বাঁক আছে না আছে, সেগুলো আমি খুব বেসিক একটা বর্ণনা দিচ্ছি। এটা আপনাদের দায়িত্ব এটা দেখানোর, মানে এটাকে যাচাই বাছাই করা আসলে কিছু নাই, কারণ এটা একেবারে 100% লিগাল, এটা একেবারে 100% অথেন্টিক, কিন্তু এটার ভিতরে অ্যাপ্লিকেশনের খুঁটিনাটি জিনিস
বা আপনার যেটা যোগ্যতা বা বলা যায় আপনি এই প্রোগ্রামে আসতে পারবেন কি না, এটা যে বলা যায় যে ক্রাইটেরিয়া, মানে আপনার যোগ্যতা যে ক্রাইটেরিয়া, সেগুলো মিলায় দেখার দায়িত্ব আপনাদের। আপনারা সেভাবে করে দেখবেন, দেখে বুঝে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। এনিওয়েজ, এখন প্রোগ্রামটার নাম হচ্ছে ইকোনমিক মোবিলিটি পাথওয়েজ পাইলট। আমি আবার বলতেছি, ইকোনমিক মোবিলিটি পাথওয়েজ পাইলট, বা সংক্ষেপে ইএমপিপি। এই প্রোগ্রামটা এখানে লেখা আছে, একেবারে এই প্রোগ্রামটা করাই হয়েছে 100% করাই হয়েছে হচ্ছে যাতে অন্য দেশ থেকে রিফিউজিরা কানাডাতে আসতে পারে, যেমন এই যে ফ্রান্সের এই ভাই, সে যাতে আসতে পারে। এখন এই প্রোগ্রামের থ্রুতে আপনি 3ভাবে কানাডার পিআর হিসেবে আসতে পারবেন। এগুলো কিন্তু আপনার পিআর প্রোগ্রাম, অর্থাৎ আপনি সরাসরি পিআর হিসেবে আসবেন, ওয়ার্ক পারমিট না। এখন 3টার মধ্যে 3টা ক্যাটাগরি আছে, আপনি এই 3টা ক্যাটাগরিতে আসতে পারেন। প্রথমটা হচ্ছে ইকোনমিক প্রোগ্রাম, রেগুলার যে ইকোনমিক প্রোগ্রাম, সেটা হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, আর এটা হচ্ছে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম, আরআইএনপি রুরাল এবং নর্দার্নে এই মুহূর্তে আপনার অ্যাপ্লিকেশন নিচ্ছে না, এটা এই মুহূর্তে বন্ধ আছে, কিন্তু হয়তো আবার সামনে নিবে। তো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটা কি? আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম হচ্ছে যে আটলান্টিক সাগরের পাশে যে কানাডার যে প্রভিন্সগুলো, ওই যেমন নিউ ব্রান্সউইক, নোভা স্কশিয়া, সেগুলাতে সেই সব প্রভিন্সের একটা প্রোগ্রাম। ওই প্রভিন্সগুলা যেভাবে মানুষ নেয়, ওই প্রভিন্সগুলা মানে মানুষ নেয় একটা প্রোগ্রাম। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম হচ্ছে এটা প্রতিটা প্রভিন্স, কানাডায় অনেকগুলো প্রভিন্স আছে, প্রতিটা প্রভিন্সের আলাদা করে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে। সাসকাচুয়ানের আছে, তারপর আপনার ম্যানিটোবার আছে, সবগুলোর আছে। তো এটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে রুরাল এবং নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম, এটা তো বললামই যে এটা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করতেছে না। কিন্তু এই প্রভিন্সগুলোতে, মানে এই আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যদি আপনি আসতে চান এই দুইটার থ্রুতে, তাহলে আপনাকে জব অফার পাইতে হবে। সিম্পল হিসাবে, আর কোনো কথা নাই, জব অফার পাইতে হবে আপনাকে। হয় আটলান্টিক প্রভিন্সগুলোতে জব অফার পাইতে হবে, বা যদি সাসকাচুয়ানে আপনি কোনো জব অফার পান, তাহলে সেক্ষেত্রেও আপনি সাসকাচুয়ানেও আসতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এবং এই প্রোগ্রামগুলোর, যেমন ধরেন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, প্রতিটা প্রভিন্সেরই আপনার আলাদা আলাদা করে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। মানে যেমন ধরেন সাসকাচুয়ানের আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, যারা জব অফার ছাড়াও যে লোকটা যাকে আমি আনতেছি তার এই জিনিসগুলো থাকতে হবে। কিন্তু আপনি যদি কোনো প্রভিন্সের, মোদ্দা কথা হচ্ছে, কোনো প্রভিন্সে যদি কোনো জব অফার পান, তাহলে সেই প্রভিন্সের যেই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, সেটা দিয়ে আপনি এখানে আসতে পারবেন, তো আপনি ওটা যোগ্য। সিম্পল হিসাব। আর এতগুলো প্রভিন্সে তো আসলে আলাদা করে বলা সম্ভব না। এটা গেলে একটা ওয়ে। দুইটা ওয়ে হচ্ছে গিয়ে ডাইরেক্টলি টু আস ফর জাস্ট দ্য ইএমপিপি। এটা হচ্ছে সরাসরি কোন প্রভিন্স টভিন্স না, আপনি সরাসরি কানাডা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে আসতে পারেন, যেটা বেশি ইন্টারেস্টিং। সরাসরি কানাডা গভর্নমেন্টের কাছে আপনি ইএমপিপির অ্যাপ্লাই করে আপনি চলে আসতে পারেন পিআর হিসাবে। এইটার মধ্যে আবার দুইটা সিস্টেম আছে, এই দুইটা সিস্টেম নিয়ে আমি মিলায় বলছিলাম যে সব মিলে 3টা সিস্টেম আর কি। একটা হচ্ছে জব অফার সহ, আর একটা হচ্ছে জব অফার ছাড়া। আপনার এই একটা তো প্রভিন্সিয়াল নমিনেশন তো গেলই আপনার, ওই যে আর আটলান্টিক প্রভিন্স এআইপিতে গেলই। আবার এই পরেরটা, সেকেন্ডটার মধ্যে আবার 2টা ভাগ আছে, যেটা আপনি ফেডারেল গভর্নমেন্টের সাথে অ্যাপ্লাই করে আসবেন, মানে সরাসরি ইএমপিপিতে আপনি অ্যাপ্লাই করবেন। এর মধ্যে একটা হচ্ছে যে আপনার জব অফার সহ, একটা জব অফার ছাড়া। এখন আমি যাই যে জব অফার সহটার কী ব্যাপার আর জব অফার ছাড়াটার কী ব্যাপার। আচ্ছা, জব অফার সহটার বিষয়টা হচ্ছে এই, আমি আপনাকে দেখাই যে এখন আচ্ছা, জব অফার এখানে আপনি মোটামুটি এমন একটা জব আপনাকে পাইতে হবে যেই জবে আপনি মোটামুটি উইকলি 30 ঘন্টা কাজ করবেন, এ হচ্ছে ব্যাপার। এটা নন সিজনাল জব হইতে হবে, মানে খায় না যে কিছু জব থাকে না খালি সামারে হয়, ওরকম না। এটা হচ্ছে সারা বছর এই জবটা থাকতে হবে, ক্যানাডিয়ান এমপ্লয়ারের জব হইতে হবে। এটা তো স্বাভাবিক, যদি কানাডাতে আসবেন। এবং এটার ব্রড অনেক, এটাতে আপনি যে কোনো একটা টিয়ারের জব হইলেই হয়। মানে কানাডায় 6টা টিয়ার আছে, মানে বিভিন্ন ধরা যায় জবের ক্লাসিফিকেশন আছে যারা জানেন না। যেমন ধরেন যারা আছে প্রফেসর, তো তারা হচ্ছে গিয়ে আপনার টিয়ার 0 বা 1। যারা ধরেন একেবারে ডে লেবার, তারা হয়তো বা 5 বা 4 এরকম করে পড়ছে। তো এইটার ক্ষেত্রে আপনি যে কোনো একটা জব পাইলেই, মোটামুটি সব জবই এখানে আছে, সবগুলো টিয়ারই আছে, যে কোনো একটা জব পাইলেই আপনি কানাডাতে আসতে পারতেছেন।
আর যেই জবটা আপনি করবেন, ধরেন আপনি একজন ডে লেবার কনস্ট্রাকশন ওয়ার্কারের আপনি জব পাইছেন ক্যানাডাতে, কনস্ট্রাকশন ওয়ার্কারের জবের আপনার 1 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি জবে আসতে পারবেন। এছাড়া আর টুকটাক কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন এটাতে কোনো এডুকেশনের সেরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে বা এরকম কিছু নাই। এটাতে সরাসরি যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে যে আপনার কিছু ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে, মোটামুটি IELTS 4 পরিমাণে। যেমন এখানে লেখা আছে আপনার, ধরেন আপনার যদি CLB-তে দেওয়া আছে আর কি, CLB 5 মোটামুটি এরকমই চাইছে, তো CLB 5-6, তার মানে আপনার IELTS 4 IELTS 5 যদি আপনি পান IELTS GT-তে, তাহলে আপনি আসতে পারতেছেন। সোজা হিসাব, তার মানে এটা দাঁড়াচ্ছে যদি আপনি একটা জব অফার পান, আপনি যদি কোনো একটা প্রভিন্সে জব অফার পান, তাহলে আপনি ওই প্রভিন্সের যে PNP, যদি আপনার ওইটার অন্যান্য ক্রাইটেরিয়া মিলে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিলে, আপনি ওইটার থ্রুতে আসতে পারতেছেন। বা আপনি একটা জব অফার পাইলেন, হয়তো কোনো একটা প্রভিন্সেই পাইলেন যেটা ওই প্রভিন্সের PNPর সাথে মিলে না, তখন আপনি এই EMPP সরাসরি এভাবে অ্যাপ্লাই করে আসতে পারতেছেন, মানে সরাসরি ফেডারেল গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে আসতে পারতেছেন। বা হয়তো আপনি এমন জায়গায় একটা জব অফার পাইছেন যেটা আসলে ওইভাবে কোনো প্রভিন্স পড়ে নাই, কোনো PNP ওখানে নাই, ওইটা হয়তো বা হইতে পারে একেবারে ভিতরের দিকে কোনো একটা টেরিটরি হইতে পারে, তাহলে আপনি EMPP-তে সরাসরি এভাবে অ্যাপ্লাই করে চলে আসতে পারতেছেন, এবং এটা মোটামুটি যে কোনো জবের ক্ষেত্রে সম্ভব। এখন আরেকটা হচ্ছে নো জব অফার স্ট্রিম, আপনার কোনো জব অফারই নাই, তাহলে কি আপনি আসতে পারবেন? আপনি একজন রিফিউজি, হ্যাঁ, তাহলে আপনি আসতে পারবেন। তাহলে আপনি কীভাবে আসতে পারবেন? তাহলে আসতে পারবেন হচ্ছে আপনার অবশ্যই জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, কিন্তু সেটা আপনার টিআর ক্যাটাগরি O1, 2, 3-তে। মানে এখানে আপনি একজন ডে লেবার হলে আসতে পারবেন না, আপনার মোটামুটি একটু ভালো মানের আপনার একটা জবের এক্সপিরিয়েন্স থাকা লাগবে, হয়তো বা ধরেন অ্যাডমিন বা ধরেন সুপারভাইজারি লেভেল, এরকম মোটামুটি একটা সুপারভাইজারি লেভেল বা একটু স্কিল লেভেল, একটা কুক বা এই টাইপের কিছুর জব অফার আপনার, মানে জব এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে মিনিমাম 1 বছরের, গত 3 বছরের মধ্যে। মিনিমাম 1 বছরের জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে মোটামুটি একটা জবে। আপনার এডুকেশন, এইখানে আপনার মোটামুটি একটা ডিগ্রি বা ডিপ্লোমা আপনার থাকা লাগবে, মানে আপনার একটা ডিপ্লোমা বা ধরেন একটা ব্যাচেলার আপনি করছেন কোথাও, এটা আপনার থাকা লাগবে, একেবারে মানে জিরো হতে পারবে না। সেটেলমেন্ট ফান্ড, আপনার কিছু টাকা পয়সা থাকা লাগবে এখানে, যেটা কিন্তু ওই জব অফারটা লাগতো না, এটাতে লাগবে কিছু আপনার টাকা পয়সা, আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনার কিছু টাকা পয়সা থাকা লাগবে। এছাড়াও আপনার এখানে হচ্ছে একটা কি থাকা লাগবে জানেন, ল্যাঙ্গুয়েজ স্কিল। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল একটু বেশি হাই চাইছে, CLB 7 চাইছে, তার মানে আপনার মোটামুটি ধরেন IELTS 6 বা IELTS 6.5 মতো আপনার ল্যাঙ্গুয়েজের স্কিল থাকা লাগবে, এই স্কোরটা আপনার থাকা লাগবে। যদি থাকে তাহলে আপনি আসতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। এখন ধরেন আপনার জব অফার আছে বা আপনার জব অফার ছাড়াও এই ক্রাইটেরিয়াগুলো মিললেও, তাহলে আপনি কীভাবে আসবেন? আপনার কী কী ডকুমেন্ট লাগবে, যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, যে আপনার কী কী ডকুমেন্ট লাগবে, এটা আমি জাস্ট একটু বলে রাখি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ডকুমেন্টের উপরই প্রমাণ করবে যে আপনি একজন রিফিউজি, এবং এই ডকুমেন্টের উপরেই তারা আপনাকে হয়তো ভিসা দিবে। এখন দেখেন যে ডকুমেন্টগুলো লাগবে আমি পড়ি। এ পজিটিভ রিফিউজি স্ট্যাটাস ডিটারমিনেশন RSD ফ্রম দ্য UN রিফিউজি এজেন্সি অর এ রিফিউজি হোস্টিং স্টেট, এই ডকুমেন্টটা, যে ডকুমেন্টগুলো আমি পড়তেছি তার মধ্যে যে কোনো একটা লাগবে। আচ্ছা, অর্থাৎ proof you are registered or recorded as a person of concern by the UN Refugee Agency, বা a refugee certificate from the United Nations Relief and Work Agency for Palestine। আচ্ছা, এটা আমি পুরোপুরি বললাম না, এটা হচ্ছে শুধুমাত্র প্যালেস্টাইনিয়ানদের জন্য। আচ্ছা, proof of being registered or recorded as a person of concern with UNRWA। UNRWA হচ্ছে ইউনাইটেড নেশনসের একটা রিফিউজি নিয়ে কাজ করা অর্গানাইজেশন। আচ্ছা, অথবা প্রুফ ইউ হ্যাভ টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস অ্যান্ড এ কপি অফ দ্য কমপ্লিটেড ডিউরেবল সলিউশন ইনফরমেশন ফর্ম IMM 0195। ঠিক আছে, এই যে ডকুমেন্টগুলো বললাম, এগুলোর মধ্যে যে কোনো একটা আপনার থাকতে হবে। এগুলোও যদি না থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অফ দিস অফ দ্য অ্যাবভ ডকুমেন্টস, আচ্ছা,
তাহলে যদি আপনি এই ডকুমেন্টগুলো একটাও নাই, কিন্তু আপনি রিফিউজি, ধরেন এই ভাইয়ের কথাই বলতেছি, সে ফ্রান্সে থাকে, এই একটা ডকুমেন্ট তার নাই, তাহলে তার উপায় কি? তার জন্য উপায় আছে। কানাডায় কিছু নন গভর্নমেন্ট মানে এনজিও টাইপের কিছু অর্গানাইজেশন আছে যেগুলার থ্রুতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, মানে যেগুলাকে আপনি বলতে পারেন ওই এজেন্সিগুলাই আপনার ভেরিফাই করে দিবে যে এই লোক আসলে রিফিউজি নাকি। এই এজেন্সিগুলোর লিস্ট দেওয়া আছে, এজেন্সিগুলোকে আপনার নক করতে হবে। এজেন্সিগুলো কি? এই এজেন্সিগুলার এখানে লিস্ট দেওয়া আছে। আমান লারা, দ্য আর্চডিওসিস অফ টরন্টো, অফিস অফ রিফিউজিস OR80, ওরে বাবা কঠিন নাম। তারপর হচ্ছে ট্যালেন্ট লিফট, তারপর ট্যালেন্ট বিয়ন্ড বাউন্ডারিজ, জাম্পস্টার্ট রিফিউজি ট্যালেন্ট, রিফিউজি পয়েন্ট, HIAS, ফোকাস হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিস অফ কানাডা। অর্থাৎ এখানে 7-8টার মতো মোটামুটি দেয়া আছে। যাই হোক, আপনার জব অফার থাকুক আর না থাকুক, যদি আপনার ওই ডকুমেন্টগুলো না থাকে তাহলে আপনি এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরা ভেরিফাই করে দিবে যে আপনি আসলে রিফিউজি নাকি, এবং ভেরিফাই করে আপনি এদের থ্রুতে মানে তারপর আপনি ভিসার অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। আচ্ছা, এবং এই যে অর্গানাইজেশনগুলোর নাম বললাম, এই অর্গানাইজেশনগুলোর থ্রুতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটাও একটা ব্যাপার, এই অর্গানাইজেশনের থ্রুতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে, এই আর কি। এখন অ্যাপ্লাই করার পরে কি দাঁড়াবে? আচ্ছা, আমি তো এই পেজটাও যাই অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই ইত্যাদি ইত্যাদি। তারা অনেক ছানবিন করবে, এগুলো অনেক কিছু লেখা, ফেডারাল ইত্যাদি ইত্যাদিতে। মেডিকেল এক্সাম তো আপনার হবে, সিকিউরিটি চেক হবে, ক্রিমিনালিটি চেক হবে, কারণ আপনি রিফিউজি হন আর যাইন হন আপনার ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না, আপনার কিছু রোগ আছে সেগুলো আপনার থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর এক সময় আপনি হয়তো বা PR পাবেন, PR পায় তারপর আপনি চলে আসতে পারবেন। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমি এই পেজটার আমি লিঙ্কটা এই ভিডিও নিচে দিয়ে দিচ্ছি, আপনারা এই লিঙ্কে যান, ভালো মতো পড়াশোনা করেন, দেখেন এটা কী অবস্থা। আপনি যদি অন্য কোনো দেশের রিফিউজি হন, আপনার জন্য ক্যানাডাতে সুযোগ আছে। যদি জব অফার পান ফ্যান্টাস্টিক, যদি জব অফার না পান তাতেও সুযোগ আছে। যদি এখানে খুব বেশি নেয় না, জব অফার ছাড়া 150 জনের মতো নেয় মোটামুটি, আমি এখানে কোথায় জানি দেখলাম, তারপরেও সুযোগ আছে। তারপর হয়তো বা এই অর্গানাইজেশনগুলোর সাথে আপনি কন্ট্যাক্ট করে দেখতে পারেন, এই মানে যে অর্গানাইজেশনগুলোর যে নাম দেওয়া আছে লিঙ্ক সহ, তো এদের সাথে আপনি কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে কোনভাবে আপনি ক্যানাডাতে আসতে পারেন নাকি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।